আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর স্টাডি হোম। তো ভাইয়ারা তোমরা কেমন আছো? কেমন চলছে তোমাদের পড়াশোনা? আশা করি অনেক ভালো চলছে। আমি রাফি ভাইয়া তোমাদের মাঝে হাজির হয়েছি বাংলা ব্যাকরণের কিছু জটিল এবং কঠিন বিষয় সহজভাবে তোমাদের মাঝে উপস্থাপন করার জন্য। চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসে ফিরে যাই। জি ভাইয়া, চলো। পূর্বের ক্লাসে আমরা কর্মধারয় সমাসটা সুন্দরভাবে কি করেছি, শেষ করেছি। আশা করি তোমরা অনেক ভালো বুঝতে পেরেছো। এখন দেখো, এখন আমরা আজকে ক্লাসে কি শিখবো ভাইয়া? তৎপুরুষ সমাস শিখবো। কি শিখবো ভাইয়া? তৎপুরুষ সমাস। তাহলে দেখো যে তৎপুরুষ সমাস শেখার আগে আমাদের একটা বিষয় জানতে হবে। তৎপুরুষ, তৎপুরুষ, ততে আমরা কি পাই? আমরা যদি বলি তার, কি ভাইয়া? তার পুরুষ। জি ভাইয়া, থার পুরুষ মানে কি? থার পুরুষ মানে কি? পর পুরুষ মানে কি? পরের পুরুষ, পরের পুরুষ। জি ভাইয়া, যদি আমরা পরের পুরুষকে বলি নিজের পুরুষ, তাহলে কি মায়ের একটাও কি মাটিতে পড়বে? না। যেগুলো পড়বে ওইগুলোও কি তুলে আবার দিবে। তাহলে পর পুরুষ মানে তৎপুরুষ মানে কার পুরুষ ভাইয়া? তৎপুরুষ মানে পর পুরুষ। যেহেতু তৎপুরুষ পর পুরুষ, সেহেতু আমরা বলতে পারি তৎপুরুষ কি পদপ্রধান সমাস ভাইয়া? পরপদ প্রধান সমাস। তার মানে এখানে কি পাবো? পরপদটা প্রধান পাবে। কি পাবে ভাইয়া? পরপদটা প্রধান পাবে। পাবে কিনা? তাহলে এখন দেখো ভাইয়া, পরপদটা প্রধান পাবে। আবার এখানে একটু লক্ষ্য করো যে এই যে এখানে কি করব? বিভক্তি নিয়ে কাজ করব। তৎপুরুষ সমাস কি করব? বিভক্তি নিয়ে কাজ করব। যেমন কর্মধারয় সমাসও বলছেন ভাইয়া কি পরপদ প্রধান সমাস, আবার তৎপুরুষও পরপদ প্রধান সমাস, আবার দ্বিগুও পরপদ প্রধান সমাস। তাহলে আমরা কিভাবে জাজমেন্ট করব যে এটা কর্মধারয় না তৎপুরুষ না দ্বিগু সমাস? তাহলে আমরা একটা কি ঝামেলা পড়ে যাচ্ছি না? যে আমি আগেই বলছি দ্বিগু সমাসে কি থাকবো? প্রথম পদটা সংখ্যা থাকবো, দ্বিতীয় পদটা কি থাকবো? বিশেষ্য থাকবো। আর দেখেন, আর আপনার কর্মধারয় সমাস কি থাকবো ভাইয়া? ওই সংখ্যা মংখ্যা না। ঠিক আছে কিনা? অর্থাৎ পরপদ প্রধান পাবে। ঠিক আছে, খুব সহজে আমরা ওইগুলো শিখছি। আর তৎপুরুষ সমাস কি থাকবো ভাইয়া? এখানে এটা কি নিয়ে কাজ করব? বিভক্তি নিয়ে কাজ করব। কি নিয়ে? বিভক্তি। তার মানে এখানে বিভক্তি কি পাবো ভাইয়া? লোপ পাবো। যেহেতু বিভক্তি লোপ পাইতেছে, সেহেতু সমস্ত পদে যেহেতু বিভক্তি লোপ পাইতেছে, সেহেতু আমরা এখানে কি বলতে পারি? কার লুপি সমাস বলতে পারি। কার লুপি সমাস বলতে পারি। প্রশ্ন আসতে পারে কোন সমাসকে কারক রূপী বা কার রূপী সমাস বলা হয়? এটা হলো তৎপুরুষ সমাস। তাহলে এই যে দেখেন, কেন কারক রূপী সমাস বলা হয়? আপনার যেখানে বিভক্তি থাকে ওইখানে আমরা, অর্থাৎ কারক নির্ণয় করতে গেলে কি লাগে? বিভক্তি প্রয়োজন বা লাগে। আর আপনার তৎপুরুষ সমাসে কি সমস্ত পদে বিভক্তি থাকবে না। এই জন্য একে কি বলা হইতেছে? কারকরূপী সমাস বলা হইতেছে। প্রশ্ন আসতে পারে তৎপুরুষ সমাস কোন পদ প্রধান সমাস? জি ভাইয়া, আমরা সবাই বলবো কি পরপদ প্রধান সমাস। আমরা কিভাবে মনে রাখবো যে তৎপুরুষ, তৎ মানে কি? তার, তার মানে পরের। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? খুব সহজ জিনিস, বুঝছেন কিনা? ওকে। তারপরে দেখেন ভাইয়া যে তাহলে যেহেতু তৎপুরুষ সমাসটা বিভক্তি নিয়ে কাজ করতেছে, সেহেতু আমরা বিভক্তিটা আগে দেখে আসি। তাহলে আমাদের জন্য কি হয়ে যাবে? বিষয়গুলো সহজ হয়ে যাবে। দেখেন ভাইয়া, তাহলে যদি আমরা বিভক্তি লিখি, যে টাইটেলটা উপরে লিখি যে তৎপুরুষ সমাস, সমাস। তাহলে বিভক্তি দেখেন, বিভক্তি আছে আপনার প্রথমা বিভক্তি, পরে আছে দ্বিতীয়া বিভক্তি, পরে আছে তৃতীয়া বিভক্তি, পরে আছে চতুর্থী, পরে আছে পঞ্চমী, পরে আছে ষষ্ঠী, পরে আছে ভাইয়া সপ্তমী। তার মানে বিভক্তি কয় প্রকার ভাইয়া? বিভক্তি 7 প্রকার। তাহলে প্রথম বিভক্তি শূন্য, আর অ। দ্বিতীয় বিভক্তি ভাইয়া কি? দ্বিতীয় বিভক্তি হলো কে রে আর এ রে না দিলাম।
তৃতীয় বিভক্তি ভাইয়া ধারা দেয়া কর্তৃক, ধারা দিয়ে কর্তৃক, কর্তৃক। চতুর্থী কেরে জন্য নিমিত্ত, নিমিত্ত, জন্য নিমিত্ত। পঞ্চমী কি হতে, হতে থেকে চে। পরে হলো ষষ্ঠী বিভক্তি, ষষ্ঠী বিভক্তি হলো কি র এর দিকের দের, দের, দিকের দের। আচ্ছা এটা বুঝছেন না, এটা দরকার নেই। এ অ তে, ঠিক আছে কিনা একটু লক্ষ্য করেন যে ভাইয়া, যে আপনার কিছু জিনিস যেটা হলো আমরা বাংলায় যেখানে বিভক্তি ব্যবহার করি, ইংরেজি তুমি জায়গায় কি ব্যবহার করি ভাইয়া? প্রিপজিশন ব্যবহার করি। কি ব্যবহার করি? প্রিপজিশন ব্যবহার করি। তার মানে বিভক্তি আর প্রিপজিশন সম্পর্কিত। তাহলে একটু ভাইয়া লক্ষ্য করেন যে আমরা একটু দেখে নিই, তাহলে আমাদের পড়ার ক্ষেত্রে একটু সহজ হয়ে যাবে। যেমন দেখেন যে শূন্য আর অ, এটা হলো কি প্রথমা বিভক্তি। জি দেখেন ভাইয়া, প্রথমা বিভক্তির ক্ষেত্রে কি কোনো প্রিপজিশন ব্যবহৃত হয় না। তার মানে এই জায়গায় কি ব্যবহৃত হবে? নো প্রিপজিশন। তার মানে কি কোনো প্রিপজিশন ব্যবহৃত হবে না। পরে দেখেন যদি কে রে অর্থাৎ দ্বিতীয় বিভক্তি থাকে, তাহলে আমরা কি ব্যবহার করি ভাইয়া? কি ব্যবহার করি? প্রিপজিশন হিসেবে টু ব্যবহার করি। কি ব্যবহার করি? টু ব্যবহার করি। তাহলে প্রিপজিশন হিসেবে কি ব্যবহার করি? যদি দ্বিতীয় বিভক্তি থাকে তাহলে টু ব্যবহার করি। তারপরে দেখেন ধারা দেয়া কর্তৃক যদি থাকে, কি ধারা দেয়া কর্তৃক বিভক্তি হিসেবে বাংলায়, তখন আমরা ইংরেজি করতে গেলে তখন কি ব্যবহার করি? আপনার বাই ব্যবহার করি। কি ব্যবহার করি? বাই। আর কি ব্যবহার করি? আর ব্যবহার করি বাই হাই, উইথ, বাই আর উইথ ব্যবহার করি। যেমন যদি বলে যে আমি স্কুলের দিকে যাচ্ছি, বা আমি স্কুলের দিকে যাব, বা স্কুলে যাব, যে আই উইল গো টু স্কুল, মানে স্কুলের দিকে যাচ্ছি। আর এই যে ধারা দেয়া কর্তৃক যদি থাকে, তখন আমরা প্রিপজিশন হিসেবে কি ব্যবহার করি? বাই ব্যবহার করি। আর কি ব্যবহার করি? উইথ ব্যবহার করি। যদি ডোয়ার থাকে, কি থাকে? ডোয়ার থাকে, যদি ব্যক্তি কাজটা করতে পারে, তখন আমরা কি ব্যবহার করি? বাই ব্যবহার করতে করি। আর যদি আপনার উইথ মানে ইনস্ট্রুমেন্ট, ইনস্ট্রুমেন্ট যদি থাকে সেক্ষেত্রে, অর্থাৎ বস্তু যদি থাকে, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? উইথ ব্যবহার করি। যেমন আপনার বলে যে দা স্নেক ওয়াজ কিল্ড বাই রাকিব, তার মানে সাপটাকে কি রাকিব দ্বারা মারা হয়েছে বা রাকিবে মারছে। তাহলে এই যে দেখেন এখানে রাকিব কি কাজটা করতে পারতেছে, তার মানে সে কি ডোয়ার। আর ইনস্ট্রুমেন্ট মানে কি বস্তু। যেমন আমরা বলি না যে she wrote the love letter with a pen by me বা for me, সরি by me না তো, সরি for me, যে সে আমার জন্য একটা কি করছিল? কলম দ্বারা কি করছিল? প্রেম পত্র লিখছিল। যেমন কি she wrote the love letter with a pen for me, সে আমার জন্য একটা কি করছিল? প্রেম পত্র লিখছিল। কি দ্বারা? কলম দিয়ে। কি কলম দিয়ে। সেক্ষেত্রে আপনার কি ব্যবহার করতেছি? উইথ ব্যবহার করতেছি। তার মানে এই যে কলম, কলমটা হলো ইনস্ট্রুমেন্ট, আর রাকিবটা হলো কি ডোয়ার। তারপর দেখেন কেরে জন্য নিমিত্ত, এটা তো আপনার দ্বিতীয় বিভক্তির মতোই। আর জন্য নিমিত্ত থাকলে কি ব্যবহার করি আমরা? ফর ব্যবহার করি। কি ব্যবহার করি ভাইয়া? ফর ব্যবহার করি। আর হতে থেকে চে, তার মানে এখানে কি ব্যবহার করি? ফ্রম ব্যবহার করি। কি করি? ফ্রম ব্যবহার করি। আর দেন ব্যবহার করি, ফ্রম ব্যবহার করি। আর কি ব্যবহার করি ভাইয়া? দেন ব্যবহার করি। দেনটাও লিখে দিলাম, দেন। আর এই যে দেখেন র এর দিকের যদি থাকে, দের থাকে, তাহলে আমরা প্রিপজিশন হিসেবে কি ব্যবহার করি? অফ ব্যবহার করি। যেমন বাংলাদেশের মেয়েরা, বাংলাদেশের মেয়েরা কি সৎ, the women বা the girls of Bangladesh are honest। ঠিক আছে কিনা? এই যে অর্থাৎ র এর দিকে থাকলে কি ব্যবহার করবো আমরা প্রিপজিশন হিসেবে? অফ ব্যবহার করব। আর যদি এ ও তে থাকে, এ ও তে থাকে, তাহলে আমরা প্রিপজিশন হিসেবে কি ব্যবহার করতে পারি? ইন আর অ্যাট।
ঠিক আছে কিনা? তবে আমাদের মনে রাখতে হবে ইনটা কি তথাকথিত বড় শহরের ক্ষেত্রে, আর শহরের ক্ষেত্রে কি ইনটা বড় শহর, আর গ্রাম ছোট ছোট শহর বা গ্রামের ক্ষেত্রে কি ব্যবহার করে অ্যাট। যেমন আই লিভ ইন ময়মনসিংহ, আমি ময়মনসিংহে বাস করি। কিন্তু যদি বলি আমি চণ্ডীমণ্ডপে বাস করি, আই লিভ অ্যাট চণ্ডীমণ্ডপ, তার মানে আমি কি চণ্ডীমণ্ডপে বাস করি। চণ্ডীমণ্ডপটা কি তথাকথিত গ্রাম বা ছোট শহর, এক্ষেত্রে কি ব্যবহার করবেন? অ্যাট ব্যবহার করবেন। তার মানে আমরা যা বুঝলাম যে যেখানে বাংলায় বিভক্তি ব্যবহার করা হয় ওই জায়গায় কি প্রিপজিশন ব্যবহার করতে হয়। এখন আমরা কি করব যে মূলত প্রিপজিশন বলতে আপনার এই যে বিভক্তিটা কি সমাসের সাথে জড়িত, আপনার তৎপুরুষ সমাসের সাথে জড়িত। ঠিক আছে কিনা? তার মানে আমরা এইভাবেই চিহ্নিত করব। ওকে, তারপরে যান দেখি আমরা এখন কি শিখবো, সমাস। এখন দেখেন তারপর জি ভাই দেখেন যে আমরা এখন শিখবো দ্বিতীয় তৎপুরুষ সমাস। কি সমাস? দ্বিতীয় তৎপুরুষ সমাস। যে দ্বিতীয় তৎপুরুষ সমাসের ক্ষেত্রে আমরা কি কি বিভক্তি পড়ছিলাম? কে রে। যেমন আমরা কিছু উদাহরণ লিখি, যেমন আম কুড়ানো, রদ দেখা, গা ডাকা। আচ্ছা, গা ডাকা না দেই, পুরানো, রদ দেখা, নোবেল পড়া, বই পড়া। দেখেন ভাইয়া যে আম কুড়ানো, আম কে কুড়ানো, রদ দেখা, রদ কে দেখা, নোবেল পড়া, নোবেল কে পড়া, বই পড়া, বইকে পড়া। জি ভাইয়া দেখেন যে আম কোরআন, এখানে আম বুঝতেছি না কোরআনকে বুঝতেছি? জি ভাই সবাই বলবো কি কোরআনকে বুঝতেছি। কাকে বুঝতেছি? কোরআনকে বুঝতেছি। আমের জায়গায় জাম থাকতো, যে জাম কুড়ানো, ঢাপ কুড়ানো, নারকেল কুড়ানো। ঠিক আছে কিনা? তাহলে এই যে দেখেন আমরা কাকে অর্থাৎ পরপদকে মিন করতেছি। তারপর দেখেন এখানে কি আছে, একটা বিভক্তি আছে যেটাকে কে বিভক্তি বলছি, যে অর্থাৎ আপনার এই যে সমস্ত পদে বিভক্তি নাই। তারপরে আমরা কি বুঝতেছি যে এখানে কি লোপ পাইছে, বিভক্তিটা লোপ পাইছে। তেমনি দেখেন রদকে দেখা, কি দেখা? রদকে আমরা বুঝতেছি না, দেখাটাকে মিন করতেছি। পরে দেখেন নোবেল পড়া, পড়াটাকে মিন করতেছি, নোবেলকে পড়া। নোবেল না হইয়া বই হইতে পারতো, বইকে পড়া। তাহলে দেখেন আমরা আলটিমেটলি কি বুঝতেছি ভাইয়া? পরপদকে প্রধান পাইতেছে এবং একটা বিভক্তি লোপ পাইতেছে। এই যে বিভক্তিটা লোপ পাইতেছে এটাকে কি বিভক্তি বলা হয়? দ্বিতীয় বিভক্তি বলা হয়। তার মানে এটা কি সমাস? চোখ বন্ধ করে দ্বিতীয় তৎপুরুষ সমাস। জি ভাইয়া, তবে একটু লক্ষ্য করেন যে একটা জিনিস আছে যেটা থাকলে চোখ বন্ধ করে আমরা বলতে পারি দ্বিতীয় তৎপুরুষ সমাস। ওই যে বলে না যে মাপের খোঁটা যেখানেই পড়ুক তালগাছ আমার, বলে কিনা? ওই রকম বলতেছে যে লেখা যাই থাও শব্দের প্রথমে অর্থাৎ পূর্ব পদে যদি চির থাকে, কি থাকে ভাইয়া? চির থাকে। তার মানে বেপিয়া অর্থে দ্বিতীয় তৎপুরুষ সমাস। ঠিক আছে কিনা? যদি শব্দের প্রথমে আমরা দেখি এই যে এই শব্দটা, তাহলে আমরা চোখ বন্ধ করে কি বলতে পারবো? দ্বিতীয় তৎপুরুষ সমাস। যেমন চির সুখী, পরে কি চির কুমারী, চির কুমারী, চির জ্ঞানী,
আচ্ছা আর না দিই, অর্থাৎ চির থাকলে চোখ বন্ধ করে, আর কি বলার আছে? চির কি অর্থে ভাইয়া? বেপিয়া অর্থে, তার মানে চিরকাল, চিরকাল বেপিয়া, বেপিয়া সুখী। পরে দেখেন চিরকুমারী, চিরকাল বেপিয়া কুমারী। পরে কি আছে? চিরজ্ঞানী, চিরকাল বেপিয়া কি জ্ঞানী। ঠিক আছে কিনা? তার মানে এই যে দেখেন ভাইয়া, যদি চির সাইনটা থাকে তাহলে আর কিছু দেখার নাই। ঠিক আছে কিনা? চির থাকলে কি সমাস? চির থাকলে চোখ বন্ধ করে দ্বিতীয়া তৎপুরুষ সমাস। যে কথা কি, মাপের খোঁটা যেখানে পড়ুক তাল গাছ আমার, এইরকম পরপদ যাই আসুক পূর্বপদ চির থাকলে চোখ বন্ধ করে কি সমাস? দ্বিতীয় তৎপুরুষ সমাস। আচ্ছা পরে